প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 15। আহি যেদিন ভার্সিটির অনুষ্ঠানে গিয়েছিল সেদিন তাহি তার সাথে যাওয়ার জন্য বায়না ধরেছিল, কিন্তু সে নেয়নি। তারপর শান্ত, প্রান্ত আর তাহি মিলে তাদের বাড়ির পাশাপাশি পুজো উপলক্ষে একটা মেলা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে যায়। তাহি অনেক খেলনা ও বাচ্চাদের কসমেটিক্সও কিনে, কিন্তু করে আহিকে দেখায়নি। আর কত দিন করে পড়ে থাকবে? আহিকে দেখাতে না পারা অবধি তার পেটের ভাত হজম হচ্ছে না। অনেক কষ্টে এই 2 দিন পার করেছে। তাই এখন একটা একটা করে খেলনা আর কসমেটিক্স বড় বোনকে দেখাচ্ছে, আর ডিটেইলস বলছে। এই যেমন এখন হাতে একটা ছোটখাটো কিউট একটা খরগোশ ধরে রেখে সেটা নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে আর বলছে এটা কয় টাকা চেয়েছিল, তারা কয় টাকা দিয়ে কিনেছে, এটার আরও অনেক কালার ছিল কিন্তু সে সাদা কালারেরটাই কিনেছে, কারণ খরগোশ তো সাদা রঙেরই হয়, ইত্যাদি ইত্যাদি। নানান সব কথাবার্তা। আহিও মনোযোগ সহকারে সবটা শুনছে আর নিজের মতামত দিচ্ছে। একটু পর একটা নন ব্র্যান্ডেড লিপস্টিক নিয়ে আহিকে জোর করছে ঠোঁটে দেওয়ার জন্য, কিন্তু আহি তো সেটা কিছুতেই দিবে না। এসব ননব্র্যান্ডেড জিনিসপত্র দিলে ঠোঁট কালো হয়ে যাবে। কিন্তু ছোট বোনের সাথে পেরেও উঠছে না। তাহি এক পর্যায়ে নাকে কান্না করতে করতে বলল, একটু দেও না আহি আপু। সাথে সাথে মুছে ফেলো, এগুলো তো ডলা দিলেই উঠে যাবে। আহি আর কি করবে? বাধ্য হয়ে লাগাতেই হলো। যেমন ভাই তেমন বোন, যেটা বলবে সেটা করতেই হবে। যদিও চৌধুরী বংশের প্রায় সবাইই এমন একরোখা, শুধু কেউ একটু কম আর কেউ একটু বেশি। আহি লিপস্টিক লাগাতেই তাহিও নিজের ঠোঁটে পড়ে নিল। তারপর বড় বোনের প্রশংসা করে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোকেও তাহির গাল টেনে দিতে দিতে বলল আহি, ভাইয়া সুস্থ থাকলে ওকে দেখাতে যেতাম। থাকবে সুস্থ হলে তারপর দেখাবো বলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল তাহি। আহি সেই সন্ধ্যায় একবার আর রাতে খাবার আগে একবার গিয়ে তুর্যকে দেখে এসেছে। এরপর আর যাওয়া হয়নি। 2 বারেই তুর্য প্রায় অচেতন অবস্থায় ছিল। কোনো কথাবার্তা হয়নি। আহি শুধু তাকে দেখে একটু মাথায় হাত বুলিয়ে চলে এসেছে। তাই এখন আরেকবার তুর্যের রুমে যাবে বলে ঠিক করল। আস্তে করে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল আহি। ঘরটা জুড়ে হালকা অন্ধকার, আবার হালকা আলো, অর্থাৎ আলো অন্ধকারের মাঝামাঝি পর্যায়। আহি ভেবেছিল তুর্য বোধ হয় এখনো ঘুমিয়ে আছে, কিন্তু খাটের উপর তাকাতেই দেখল সে নেই। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে, তার মানে তুর্য ভাই ওয়াশরুমে। সে খাটের উপরে পা ঝুলিয়ে বসে ওয়াশরুমের দরজা পানে তাকিয়ে আছে। মিনিট 2 পর খট করে দরজা খোলার শব্দ হল। তুর্য এলোমেলো পায়ে এগিয়ে আসছে। এই বুঝি পড়ে যাবে এমন ভাব। আহি দৌড়ে গিয়ে তুর্যকে ধরে ফেলল। মোক্ষম সময়ে যেতে না পারলে টাল সামলাতে না পেরে হয়তো এতক্ষণে মেঝেতে পড়ে যেত তুর্য। আহির মতো একটা মেয়ের পক্ষে তুর্যের মতো একটা লিষ্ঠ দেহের পুরুষের ভার সামাল দেওয়া অনেকটা কষ্টসাধ্য। সে শক্ত করে তুর্যকে আঁকড়ে ধরে রেখেছে। আর তুর্য ফুটবল হাতে আহির কোমর পেঁচিয়ে ধরে কোনোরকমে পড়া হতে নিজেকে রক্ষা করেছে। তুর্যের মুখ যেই ঠেকেছে আহির ঘাড়ের ভাঁজে। তুর্য থেমে থেমে কয়েকটা দীর্ঘ শ্বাস টেনে জড়ানো কণ্ঠে বলল, তোর এখানের স্মেইলটা কেমন যেন আহি। ইট ফিলস ইনটক্সিকেটিং। আর কখনো এত কাছে আসবি না। রিকোয়েস্টিং ইউ, হট স্টিলার। মানুষের নিঃশ্বাস এমনিতেই উষ্ণ হয়, তার উপর তুর্যের গায়ে এখন জ্বর, যার কারণে নিঃশ্বাস আরও কয়েকগুণ বেশি উষ্ণ। ঘাড়ে এমন উষ্ণতা পেয়ে সারা শরীর শিউরে উঠেছে আহির। তুর্যের পিছনের টি-শার্ট 2 হাতে শক্ত করে খামচে ধরেছে সে। হৃৎপিণ্ড অস্বাভাবিক রকমে লাফাচ্ছে। এমনিতেই তুর্যের জড়ানো কণ্ঠে বলা কথা বোঝা কষ্টসাধ্য, তার উপর সে এখন অনুভূতির জোয়ারে ভাসছে। আহি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, একটু পরিষ্কার করে বলুন তুর্য ভাই, আমি বুঝছি না। দুর্বল লাগছে? খুব খারাপ ফিল হচ্ছে? সেদিন ছাদের মতো ফিল হচ্ছে বলে জোরে আহির কোমর খামচে ধরে পুরোপুরি নিজের সাথে মিশিয়ে নিল।
আহি চোখ খিচে বন্ধ করে শুধালো, কোন দিন? কোনোদিন না, ছেড়ে দে আমাকে। ছেড়ে দিলে তো পড়ে যাবেন। বলে আস্তে আস্তে পায়ে পায়ে তুর্যকে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো আহি। বিছানার কাছে এসে তুর্যকে শুইয়ে গায়ে কম্বল টেনে দিয়ে চুলের ভিতর হাত বোলাতে লাগল। একটু আগে করা তুর্যের কাণ্ডের কথা মনে পড়লেই হাঁসফাঁস লাগছে তার। প্রায় ঘণ্টা খানেক এভাবে পার হল। আহির এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর তুর্য এতক্ষণে নিশ্চয় ঘুমিয়ে গিয়েছে। এই ভেবে চুলের ভাঁজ থেকে হাত সরিয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো আহি। চুলের ভিতর থেকে নরম, কোমল, আদুরে হাতটা সরে গিয়েছে বুঝতেই তুর্য বিড়বিড় করে বলল, চলে যাচ্ছিস? আপনি ঘুমনি? আমি ভেবেছি ঘুমিয়ে গিয়েছেন। আজকের রাতটা থেকে যা আহি। করুণ সুরে আওড়ালো তুর্য। কেন জানি এই সামান্য কথাতেই কেন জানি আহির বুকের ভিতরটা ধপ রাস করে উঠল। তুর্য ফের বলল, খেয়ে ফেলব না তোকে, থেকে যা। আর খেলেও বৈধই হবে। তবুও কিচ্ছু করব না, প্রমিজ। তুর্যের মুখে এহেন কথা শুনে ভ্রু কুচকাল আহি। জ্বরের ঘোরে কি সব উলোপাল্টা কথা বলছেন তুর্য ভাই? মানুষ নেই, সাকল্যে উল্টো বকে আর তুর্য ভাই অসুস্থতায় বকছেন। সে কি একটু বাজিয়ে দেখবে? কোনোভাবে মনের মধ্যে লুকিয়ে রাখা কথা বের করা যায় কিনা ভেবেই ফের তুর্যের পাশে বসে পড়ল। প্রশ্ন করল, কিভাবে বৈধ হলাম? একটু বাদে ভাঙা গলায় ছিঁড়ে ছিঁড়ে উত্তর আসল, মনে নেয় তোর? কয়েক মাস আগে তুইও কবুল বললি, আমিও বললাম। মনে করার চেষ্টা করল আহি। হ্যাঁ, মজার ছলে বলেছিল। কিন্তু ওটা তো সিরিয়াস বিষয় না। সেটা তো এক প্রকার খেলা বলা যায়। সেটা তুর্য ভাই সিরিয়াসলি নিয়েছেন? তাছাড়া বিয়েতে তো সাক্ষীও দরকার হয়। কবুল বললেই বিয়ে হয়ে যায় নাকি? আহি বলল, কিন্তু কোনো সাক্ষী ছিল না তো। ছিল, শুধু তাহি ছিল। আর বিয়েতে তো 2 জন সাক্ষী লাগে। আর তাহির টেডি বিয়ার ছিল। তুর্যের কথায় ফিক করে হেসে দিল আহি। তুর্য ভাইয়ের জ্বর এসে উনি সত্যিই গল হয়ে গিয়েছেন। একটা জড় বস্তুকে সাক্ষী বানিয়ে দিলেন। কিন্তু হুসে ফিরলে এসব কিছুই মানবেন না। যখন সে এসব বলবে এক গাদা মপ দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখবে। একটা বুদ্ধি মাথায় এলো তার। সাথে সাথে মোবাইল বের করে রেকর্ড করা শুরু করল। এরপর যা বলবে সব রেকর্ড হবে। আর পরে সেটা শোনাবে। কততে বিশ্বাস করবেন না? ভালোবাসি বলে দিলে তো তাড়াতাড়ি বিয়ে শাদী করে একটা সুন্দর সংসার সাজাতে পারে তারা। আহি রেকর্ডিং অন করেছে, অনেকক্ষণ হয়েছে, কিন্তু তুর্য এখন আর আবল তাবল কছে না। যেন মুখের মধ্যে লুপ এঁটেছে। কোনো কথা বলছে না। আহি এবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করল, আপনিও আমাকে ভালোবাসেন, তাই না তুর্য ভাই? কিছুক্ষণ পার হলেও কোনো উত্তর আসলো না দেখে আহি ফের বলল, তাই না? এবারও কোনো উত্তর আসলো না। সে নাকের কাছে হাত দিয়ে দেখল তুর্যের নিঃশ্বাস ঘন আর ভারী হয়ে এসেছে। তার মানে ঘুমিয়ে গেছেন তিনি। আহি একটা ঘোষশ্বাস ছেড়ে মোবাইল রেকর্ডিং বন্ধ করল। আর বিড়বিড় করে বলল, যাতে মা, তালতালে ঠিক। ভোরের আলো ফুটতেই পাখির কিচিরমিচির ডাক আর রাস্তার গাড়ি ঘোড়ার হর্ন কানে আসতে আরম্ভ করেছে। উপুর হয়ে ঘুমিয়ে আছে তুর্য। আপাতত গায়ে একটা ট্রাউজার ছাড়া কোনো কিছু নেই। রোটা বোধ হয়ে পড়েছে। যদিও মাথাটা এখনো ভারী ভারী মনে হচ্ছে। ঘুমটাও প্রায় কাঁচা হয়ে এসেছে। সে অন্য পাশ ফিরে ঘুমানোর জন্য নড়াচড়া দিতেই পায়ের কাছে কিছু আছে বলে মনে হলো। ভারী ভারী লাগছে। পরখ করে দেখার জন্য নিজ ইচ্ছার পা দ্বারা আরও কয়েকবার খোঁচা দিতেই সম্মতি ফিরল তার যতদূর মনে পড়ছে কাল রাতে আহি এসেছিল। তাহলে সে কি এখানেই ঘুমিয়ে গেল? সেকেন্ডের মধ্যে কথাগুলো মস্তিকে নাড়া দিতেই দ্রুত উঠে বসল সে। যা ভেবেছে তাই। এভাবে পায়ের কাছে মনের আনন্দে ঘুমিয়ে আছে স্টুপিডটা। আহির মুখের দিকে নজর যেতেই দেখতে পেল ওর ঠোঁটের চারিপাশে লিপস্টিক লেগে আছে।
ভ্রু কুঁচকাল তুর্য। চোখ বন্ধ করে কালকের সব ঘটনা ভাবার চেষ্টা করল, কিন্তু আহির রুমে আসার ঘটনা ব্যতীত কিছুই মনে পড়ছে না তার। বাকি সব কতটুকু মনে আছে, কতটুকু নেই, সে নিজেও বুঝে উঠতে পারছে না। সামনে তাকিয়ে মেয়েটার শান্ত নিদ্রামগ্ন মুখটা দেখেই বুকের ভেতর কেমন জানি একটা অজানা আতঙ্ক দোলা দিল। মনের ভেতর হাজারটা প্রশ্নটা যেন ঝড়ের মতো ঘুরতে লাগল। সে একবার নিজের দিকে আরেকবার আহির দিকে দেখতে লাগল। জ্বরের মধ্যে উল্টো পাল্টা কিছু করে ফেলেনি তো? সে এভাবে উদাম গায়ে বা শুয়ে আছে কেন? গলাটা শুকিয়ে কাঠ, ঠোঁট কামড়ে ধরেছে হয়তো নিজের ভেতরের কাঁপুনিটা চেপে রাখতে। হাত দুটো কাঁপছে অজান্তেই। শক্ত করে বিছানার চাদরটা চেপে রেখেছে। চোখে কেমন এক অস্থিরতা, মনে এক অনবরত আলোড়ন। যেহেতু আহির লিপস্টিক লেপটে আছে, সে যদি কিছু করে থাকে তার গায়েও তো থাকার কথা। ভেবেই দ্রুত ড্রেসিং টেবিলের সামনে গেল সে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। না, সেরকম কিছুই নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তুর্য। মনের সন্দেহ পুরোপুরি কাটাতে বিছানার এক কোণে পড়ে থাকা টি-শার্টও দেখতে আরম্ভ করল। দেখেই একরাশ ভয়ে চেপে ধরল বুকটায়। চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়াল, ওহ গড, লিপস্টিক। এরপর দ্রুত টি-শার্টটা আলমারির ভিতরে লুকিয়ে রাখল। একটা ভয়, একটা অনিশ্চয়তা বুকের ভেতর জমাট বাঁধছে। তারপর নিজেকে সান্ত্বনা দিল, যা হয়েছে হয়েছে। সে তো আহিকে বিয়েই করবে। বাট এই মুহূর্তে কিভাবে কি? আহি বাড়ির সবাইকে বলে দিলে কি হবে? এত বড় ভুল কিভাবে করল সে? অথচ এই জাতি ঘটনার কোনো সিঙ্গেল মোমেন্ট পর্যন্ত তার মনে পড়ছে না। আহির তো নিশ্চয়ই সব মনে থাকবে। যে করেই হোক সব প্রমাণ লোপাট করতে হবে। এই ভেবে সে একটা টিস্যু নিয়ে আহির পাশে গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসল। মুখের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে কানে গুজে দিয়ে এক দৃষ্টিতে চেয়ে থেকে একটা শুকনো ঢোক গিলল সে। আশ্চর্যজনকভাবে আহির কাছে গিয়ে যেন একটু আগে করা ভাবনা চিন্তা খেয়ে বসল। ঠোঁট জোড়া খুব বাজে ভাবে আকৃষ্ট করছে তাকে। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামাল দিয়ে লিপস্টিক মুছতে আরম্ভ করল। এক পর্যায়ে আহির দিকে মুগ্ধ নয়নে চেয়ে থেকে গাইতে আরম্ভ করল, কিউ হার সুবাহ তু, মেরি শাসো মে সামায় না, আজা না তু মেরে পাস, দুঙ্গা ইতনা পেয়ার মে, কিতনি রাত গুজারি হ্যায়, তেরে ইন্তেজার মায়, কেইসে বাতাও জাজবাত ये मेरे, मैंने खुद से भी जायादा, तुझे चाहा है। লিপস্টিক মোছা শেষে আরও কয়েক মুহূর্ত তার ঘুমন্ত প্রেয়সীর আদুরে মুখ পানে চেয়ে থাকল। আর বিড়বিড় করে আওড়াল, এত কিছু করে ফেললাম অথচ তোর শরীরে কোনো প্রুভ রাখিনি? আদেও কিছু করেছি তো? নট দ্যাট মাচ অব আ সেন্ট। বলে আহির আধবোচা নাকের সাথে নিজের সরু নাকটা কয়েকটা ডলা দিয়ে মুচকি হাসল তুর্য। তারপর আহির মাথার নিচে একটা বালিশ রেখে ওয়াশরুমে চলে গেল। আহি ঘুম থেকে উঠে তাকে এই অবস্থায় দেখলে বেকায়দায় পড়ে যাবে, যার কারণে আর দেরি করল না। মিনিট কয়েক পর ফ্রেশ হয়ে বেরোল সে। কয়েকবার আর চোখে চেয়ে আহিকে দেখে নিল। এখনো ঘুমিয়ে আছে। তুর্য সব সময় শব্দহীন নিরিবিলি কাজ পছন্দ করে, আর নিজেও সেভাবেই কাজকর্ম করে। কিন্তু আজ একটু জোরে জোরেই কাজ করছে। আলমারি শব্দ করে খুলেছে, আবার শব্দ করেই লাগিয়েছে। চুলে চিরুনি করে, সেটাও শব্দ করে ড্রেসিং টেবিলের উপর রেখেছে। উদ্দেশ্য এই শব্দে যদি আহির ঘুম ভাঙে। নিজের ডেকে তুলতে মায়া লাগছে। তুর্য আশ্চর্য হল নিজের উপর, সেও কি আহির মতো ছেলে মানুষ হয়ে যাচ্ছে নাকি? ডেকে ঘুম ভাঙাচ্ছে না, আবার ঘুম থেকে তোলার যাবতীয় টেকনিক অ্যাপ্লাই করে যাচ্ছে। আবার একটু আগেও কি সব ভাবনা চিন্তা করল। যদি কোনো অপরাধ করেও থাকে সেটা ঢাকার জন্য কি সব চিন্তা ভাবনা করে ফেলেছে। কাজ করল তুর্যের বুদ্ধি। আহি ওরা মোড়া ভেঙে ঘুম থেকে জাগল। প্রথমে এদিক ওদিক তাকিয়ে হকচকিয়ে উঠল। এটা তো তার রুম নয়। তারপর মনে পড়ল সে তো কাল রাতে তুর্যের রুমে এসেছে, তখনই বোধ হয় ঘুমিয়ে পড়েছে। আহিকে উঠতে দেখে তুর্য গম্ভীর কণ্ঠে বলল,
কাল রাতে কিছু হয়েছে? প্রশ্নটা করে সে মনেমনে হাজারবার আল্লাহকে বলছিল যেন উত্তরটা না আসে। কিন্তু সেটা হলো না। আহি উত্তর দিল, হু। তুর্য ফের জিজ্ঞেস করল, কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু, কিন্তু আপনাকে বললে তো মানবেন না। ঢং না করে বল। তুর্যের নিজের কার্যকলাপ দেখে তার নিজেরই একটা কথা বারবার মাথায় আসছে, চোখ রের মায়ের বড় গলা। কাল আপনি আমাকে রুমে জোর করে রেখে দিয়েছিলেন। দেন? তারপর? তারপর আপনি আমাকে। এইটুকু বলে থেমে গেল আহি। তুর্য অধৈর্য হয়ে বলল, স্পিক আপ, আহি। কি কি যেন বলেছিলেন ভালো করে শুনতে পাইনি। কিন্তু একটা কথা শুনেছি। শুধু বলেছিলাম? কি বলেছিলাম? হার্ট স্টিলার বলেছিলেন। কিছু করিনি তো? বিচলিত হয়ে কথাটা বলেই নিজেকে মনে মনে কয়েকটা মক দিয়ে কথা ঘোরাতে তুর্য ফের বলল, আই মিন, তোকে রে বসিনি তো? আহির মুখে দুষ্টু হাসি। ঘন ঘন দুই ভ্রু নাচাতে নাচাতে বলল, ওসব বাদ দিন। হার্ট স্টিলার কেন বলেছিলেন? আমি আপনার হৃদয়হীনী? একটু ভুল শুনেছিস, হার্ট রিপেলর বলেছিলাম মেইবি। মোটেও কথা ঘুরাবেন না তুর্য ভাই। যা বলেছে তো বলে ফেলেছে। এখন আর ঘুরিয়ে পেঁচিয়ে বলেও লাভ নেই। ওই মেয়ের মাথায় যেটা ঢুকেছে সেটা আর বের হবে না। আল্লাহর শেষ রহমত কিছু করে বসেনি। এখন যে কোনো উপায়ে রুম থেকে তাড়াতে পারলে হয়। হে, দেখ হচ্ছে। যা এখন। আহিরও ফ্রেশ হতে হবে। তাই আর কথা পেঁচালো না সে। তাছাড়া তুর্য এখন যেভাবেই কথা ঘোরানোর চেষ্টা করুক না কেন, সে তো মানবে না। হার্ট স্টিলার না হয় ভুল শুনেছে, কিন্তু ওই যে বিয়ের কথা বলেছিলেন সেটা তো স্পষ্ট শুনতে পেয়েছে। ওনার মনের মধ্যে যদি কিছু নাই থাকবে তাহলে ওসব বলবেন কেন? মনে মনে আরো হাজার কথা ভাবতে ভাবতে চলে যাচ্ছিল আহি। তার মধ্যে তুর্য আবার পিছু ডাকল তাকে। বলল, আমার টি শার্টে লিপস্টিকের দাগ কেন? এই প্রথমবারের মতো তুর্যের গলায় ইতস্তত ভাব। খুব নার্ভাসনেসের সাথে কথাটা বলল। পিছু ফিরল আহি। অল্প কিছুক্ষণের ভাবনা সেরে বলল, কাল পরে যেতে নিয়েছিলেন। জানে বাঁচিয়েছি আমি। লিপস্টিকের দাগের কথা বলেছি। আরে ভাই, কথা শেষ করতে দিবেন তো? আমার ঠোঁটে লিপস্টিক ছিল, সেটা লেগে গিয়েছিল মনে হয়। রাতের বেলায় ততনি সেজে ঘুরিস? ততনি করছেন না? এই ততনি একদিন আপনার ঘাড়ে উঠে নাচানাচি করবে বলে চলে গেল আহি। আহি যেতেই তুর্য বিড়বিড় করল, আই উইশ সেই দিনটা খুব শীঘ্রই আসুক। চৌধুরী পরিবারের পারিবারিক টুকিটাকি গের ডাক্তার তুর্য। টুকিটাকি বলতে রজারি, হা, চিকা, শি, স, দি বা ঠান্ডা লাগা, কারো প্রেশার আপ ডাউন, এই আর কি। যেহেতু সে অট বিশেষজ্ঞ, তাই সে অটের বিষয়েই পারদর্শী। অন্যান্য জটিল গের জন্য আলাদা ডাক্তার দেখানো হয়। যদিও আল্লাহর রহমতে চৌধুরী পরিবারের সদস্যদের তেমন কোনো জটিল নেই। আগে পরেও ছিল না। বাড়ির বড় কর্তা আকবর চৌধুরী একটু সমস্যা আছে, বেশি চিন্তা ভাবনা বাহাই পার হলেই প্রেশার বেড়ে মারাত্মক অবস্থা হয়ে যায়। এজন্যে ব্যবসায়ী কাজকর্মেও যতটা সম্ভব তাকে রিল্যাক্স রাখার চেষ্টা করেন আসলাম চৌধুরী। একটু আগে একজন ডাক্তার এসে তুর্যকে দেখে গিয়েছেন। আকবর চৌধুরী সেই ডাক্তারকে নিজেদের বাড়ির গাড়িতে উঠিয়ে ড্রাইভার রহিমকে পৌঁছে দিতে বলে ডাইনিং রুমের সোফায় বসে ডাক ছাড়লেন। শোন সবাই, এদিকে এসো। আসলাম চৌধুরী আর আসিফ চৌধুরী কিসব বিষয় নিয়ে কথা বলছিলেন। বড় ভাইয়ের কথা শুনে তারা সেদিকে মনোযোগী হলেন। বাড়ির 3 গিন্নি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হাতের কাজ সেরে এগিয়ে আসলেন তারা। শান্ত, প্রান্ত, আহি, তাহি উপরে ছিল। আকবর চৌধুরীর ডাক শুনে যে যেখানে ছিল হুড়মুড়িয়ে নিচে নেমে এলো। সবাই এক জায়গায় হতেই আকবর চৌধুরী বললেন, তোমরা কি কাল রাতের ঘটনা জানো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে আকবর চৌধুরীর দিকে তাকালেন।
কি হয়েছে কাল রাতে? আহির খটকা লাগল। বড় আব্বু কি কোনোভাবে তার আর তুর্যের এক ঘরে থাকার কথা বলছেন? আহি বেজায় খুশি, গ্রামাঞ্চলে তো প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের এক রুমে দেখলে বিয়ে দিয়ে দেয়। তাহলে বড় আব্বু কি তাদের এক রুমে দেখে নিয়েছেন, আর এখন সেটা বলতে চাচ্ছেন? তাদের বিয়ে দিয়ে দিবে? এমন কিছু হলে তো খুব ভালো হবে। একদিকে একজনের মনে উৎফুল্লতা, অন্যদিকে তুর্য ড্রয়িং রুমে আসার উদ্দেশ্যে মাত্র কয়েকটা সিঁড়ি ভেঙেছিল। আকবর চৌধুরীর কথা শুনে সেখানেই থেমে গিয়েছে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটা বোঝার চেষ্টায় আছে। যাকে বলে রের মন পুলিশ পুলিশ। সত্যি হলো আহির ভাবনা, তবে সেটা ভিন্ন কায়দায়। আকবর চৌধুরী বললেন, আমরা তো সবসময় আহি আর তুর্যকে গি করতেই দেখি। আসলে কিন্তু আমাদের আহি তুর্যকে খুব ভালোবাসে। কাল রাত 2টার দিকে ছেলেটার রের কি অবস্থা দেখার জন্য যেতে গিয়ে দেখি আহি তুর্যের মাথা টিপে দিচ্ছে। তারপর আমি দেখলাম সেবা করার লোক তো আছেই, তাই আর ভেতরে গেলাম না। একেই বলে ভাই বোনের ভালোবাসা, বুঝলে? আমি তো তুর্য ভাইকে ভালোই বাসি বড় আব্বু, কিন্তু তুর্য ভাই তো বাসেন না। আহি গভীরভাবে কথাটা বললেও বাকিরা সেটা বুঝলেন, তারা স্বাভাবিকভাবে নিয়ে হেসে উড়িয়ে দিলেন। আসিফ চৌধুরীর জরুরি মিটিং আছে, তাই তিনি চলে গেলেন। আকবর চৌধুরী আর আসলাম চৌধুরী ব্যবসায়িক আলাপ আলোচনায় ব্যস্ত হলেন। তুই কি ভালোবাসা পাওয়ার যোগ্য? কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে নেমে সোফাতে বসল তুর্য। আহি একটা চি কাটল আর মনে মনে বলল, শুধু কাল রাতের কি অতিকলাপ একবার বলি, মুখ দেখানোর জায়গা পাবেন না ট্রাউজার মশাই। লতা বেগম বললেন, কে বলেছে তুর্য তোকে ভালোবাসে না? একটা কাহিনী শোন। সবাই বাড়তি মনোযোগী হল। লতা বেগম বলা শুরু করলেন, তখন তোর বয়স 4 বা 4.5। রাতে তুর্য তোকে নিয়ে যাবে বলে বায়না ধরে, কিন্তু তুই যাবি না। তখন তুর্য কাদো কাদো হয়ে তোকে কোলে নিয়ে অনুরোধ করতে থাকে, আয় না আহি, অনেক আদর করব, মোটেও মারব না, সকাল হলেই চকোলেট কিনে দিব। কিন্তু তুই যাবি না বলে কান্না কাটি করছিস আর তুর্যের মুখের উপর মারছিস। তারপর মেজ বুবু বলে একটু সুন্দর সুন্দর নামে ডাক চলে যাবে। তখন তুর্য বলে, এইটুকু বলে অট্ট হাসিতে ভেঙে পড়েন লতা বেগম, সাথে বাকিরাও। তুর্য মুখে হাত দিয়ে হাসি আড়াল করার চেষ্টা করে যাচ্ছে, আর আহি উৎসুক হয়ে পড়ে আছে ছোট মায়ের পরবর্তী কথাটুকু শোনার জন্য। তখন তো আহি ভালোই ছোট, তাই এই ঘটনার কিছুই তার স্মৃতিতে নেয়। তাই সে তাড়া দিয়ে বলল, তারপর বলুন ছোট মা। আহির ধারণা তারপর সে তুর্যের নাক বরাবর একটা শিন লাগিয়ে দিয়েছিল, তাই এত উৎসাহ তার। কিন্তু তুর্য ভাই টিপে হাসছেন কেন? সমীকরণ মেলাতে পারছে না আহি। লতা বেগম হাসতে হাসতে বলতে লাগলেন, তারপর আর কি, তুই তখন ন্যাড়া ছিলি আর একদম গাদাকালে পায় খানা করে সেটার ভিতর হাত ঢুকিয়ে দিতি। তুর্য বলে, আয় না টাক্কু পাখি, টি খাওয়া পাখি আমার, প্লিজ আয়। চুপ করুন ছোট মা, আর শুনব না, চিৎকার করে বলে ওঠে আহি। এতে যেন সবাই আরো বেশি হেসে ফেলে। তুর্য আর চোখে চেয়ে আহির কাণ্ড দেখছে। মুখের হাসি কোনো কায়দায় চেপে রাখলেও চোখ হাসছে তার। মারুফা বেগম বললেন, তারপরের কাহিনী বলবি না ছোট? লতা বেগম ফের বলতে শুরু করলেন, তারপর তো তুই গেলি, ঘুমিয়েছিস। এখন সকালে তুর্য ঘুম থেকে উঠেই মেজ বুবুর কাছে এসেছে। এসে বলছে, জানো মেজ মা, রাতে তোমার মেয়ে কি করেছে? মাঝ রাতে আমাকে ঘুম থেকে তুলে বলে, তুর্তো বাই, আমি একটা পা দিব। তুর্য ভাই, আমি একটা পা দিব। আহি আর এক মুহূর্ত দেরি করল না, এক দৌড়ে নিজের রুমে চলে গেল। সুযোগ পেলেই সবাই তাকে যায় ফেলে। ছোটবেলায় কি করেছে, এখন সেটা সবার সামনে বলতে হবে? এখন তো সে বড় হয়েছে, সব কিছু বোঝে।
লজ্জা পায় না বুঝি? ছোট মা কিভাবে তার মানহানি করে দিলেন। এখন তো শান্ত প্রান্ত তাকে পিয়ে মা রবে। আহি আর তারিন বসে আছে শহরের এক কোচিং সেন্টারে। প্রথম হওয়ার স্টুডেন্টও খুব বেশি নয়, 20 থেকে 25 জন। কোচিংয়ে আজকে আহির প্রথম দিন হলেও তারিনের তৃতীয় দিন। তারিনের মাধ্যমেই মূলত এই কোচিংয়ে ভর্তি হওয়া। সকাল 10:30 থেকে পড়া শুরু করার কথা ছিল, সেখানে 10:45 বেজে গিয়েছে, কিন্তু টিচার পড়াতে আসেননি। কিছু ছেলে মেয়ে কোচিংয়ের অন্য ভাইয়াদের কাছে শুনলে তারা বলেছেন, ভাইয়া একটু কাজে আটকে গেছেন, আর 5 মিনিট ওয়েট করো তোমরা। ইতোমধ্যে 5 মিনিটের 3 মিনিট পার হয়ে গিয়েছে। আহি রক্ত ভঙ্গিতে বলল, ধুর, প্রথম দিনেই যদি ভাইয়া এত লেট করে আসেন ভালো লাগে বল? তোর এমনিতেও মুড ভালো নেই। কি? তোর তুর্য ভাইয়ের কমেনি? আরে কমছে। আমি কি সব সময় ওনাকে নিয়ে ভাবি নাকি? আশ্চর্য। তাহলে? আচ্ছা শোন, এই কেমিস্ট্রি ভাইয়াটাও সেই হ্যান্ডসাম রে। আমি তো প্রথম দেখাতেই ফিদা। নাটকীয় ভঙ্গিমায় বলল তারিন। তুই কোথা থেকে দেখলি? ফর্ম নিতে এসে দেখেছিলাম। তাছাড়া আমি 2 দিন ক্লাসও করেছি। ভালো পড়ান, কিন্তু নতুন। আমরাই ওনার ফার্স্ট ব্যাচ। এইটুকু বলে তারিন আহিকে ইশারা দিয়ে বাইরে দেখিয়ে বলল, ওই যে চলে এসেছেন। তার কণ্ঠে চাপা উত্তেজনা। যুবকটাকে দেখেই আহির চক্ষু চড়ক গাছ। ইনি এখানে কি করে? সে যতদূর জানে মেহেদিদের পারিবারিক ব্যবসা আছে, সে সেটাই দেখাশোনা করে। তাহলে কোচিং সেন্টার কবে খুলে বসল? আহির হাবভাব দেখে তারিন বলল, তুই চিনিস ওনাকে? আহি কি বলবে বুঝল না। ধাদো এন্দে ভুগতে বলল, হ্যাঁ, মানে ওই চিনি। আর কোনো প্রশ্নের সুযোগ পেল না তারিন। মেহেদি এসেই প্রশ্ন ছুড়ল, আজকে নতুন কেউ আছো? থাকলে দাঁড়াও। আহিসহ আরও 5-6 জন উঠে দাঁড়াল। আহিকে দেখে রোগ হাসল মেহেদি। হয়তো তার আসার অপেক্ষায় দিন গুনছিল সে। এরপর নতুন আর কেউ আসুক বা না আসুক তাতে কিচ্ছু যায় আসে না তার। কিচ্ছু না। তুর্য ভাই, একটা কথা বলি। রাতের খাবার খেয়ে শয়নকক্ষে যাচ্ছিল তুর্য। আহি পিছন থেকে ডেকে কথাটা বলে। উত্তরটা যে না আসবে সেটা সে জানেই। তাই আহি প্রশ্নটা করে উত্তরের অপেক্ষা করল না। উক্ত কথার সাথে কথা জুড়ে বলল, আপনি তো সবসময় মানে ছোটকালে পা চাপায় নিয়েই শুধু মা রতেন আমাকে দাদু বলতেন। তাহলে সেই দিন রাতে নিয়ে গেছিলেন কেন? কোনোদিন? ছোটমা সকালে বললেন যে তোর মানহানি করতে সামনে অগ্রসর হতে হতে নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল তুর্য। আহি জানে তুর্য মিথ্যা কথা বলছে, তবুও চোখ বড় বড় করে পটা ওতনাদ করে বলল, কি বললেন কি আপনি? কি করেছিলেন আমার সাথে? কি করব তোর সাথে? দিয়ে ধমকে বলল তুর্য। সত্যি? কিছু করেননি তো? হ্যাঁ করেছি, সব করেছি। হ্যাপি? করেছেন যখন, এখনো বিয়ে না করে বসে আছেন কেন? তাছাড়া আপনি এটা কিভাবে করতে পারলেন তুর্য ভাই? রুমে চল, কিভাবে করেছিলাম দেখাই। হাঁটতে হাঁটতে নিজের রুমের কাছে চলে এসেছে তুর্য। আহিও এক একটা প্রশ্ন করছে আর তুর্যের পিছু পিছু হাঁটছে। রুমের দরজায় পা থামিয়ে পিছনে ফিরে আহির দিকে দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলে তুর্য। চলুন। তুর্য কথাটা বলার সাথে সাথে উত্তর দেয় আহি। ন্যানো সেকেন্ডের মধ্যে। তুর্য গণিদৃষ্টিতে তাকাতেই 2 ঠোঁটের উপর তর্জনী আঙুল ঠেকালো আহি। মানে চুপ, আর কোনো এন্ডামি কথাবার্তা বলবে না সে। বলবে না মানে বলবে না। আর মনেমনে বলল, আপনি কত দিন শাক দিয়ে মাছ ঢেকে রাখেন আমি দেখব। জনাব তাশরিক চৌধুরী। তুর্য নিজ চেম্বারে বসে আছে আয়রা। কয়েক মিনিট হয়েছে হাসপাতালে এসেছে সে। আধ ঘন্টা পর থেকেই রোগী দেখতে আরম্ভ করবে। আজও তুর্যের জন্য বরাদ্দ চেম্বারের দরজা বন্ধ।
তার আর তুর্যের চেম্বার পাশাপাশি হওয়ায় আসার সময়ই নজরে পড়েছে সেটা। এই নিয়ে 3 দিন হাসপাতালে আসে না তুর্য। তুর্য যে অসুস্থ সেটা তুর্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্স থেকে জানতে পেরেছে আয়রা। তুর্যের অ্যাসিস্ট্যান্সকে জিজ্ঞেস করেছিল সে দেখতে যাবে কিনা, কিন্তু সে আগেই দেখে এসেছে। তাই আর তার যাওয়া হয়ে ওঠেনি। কয়েকবার করে ভেবেছে একাই চলে যাবে, কিন্তু সাহস করে ভাবনাটা সফল করে উঠতে পারেনি। তুর্যের দিক থেকে একটু আস্কারা পেলে হয়তো যেত। গেইলেই তুর্য স্যার হয়তো বলবেন, ফাইন দেখতে আসার কোনো দরকার ছিল না। অবাক লাগে আয়রার। নিজেদের বাড়িতে সবাই তাকে র বলে। সে নাকি মিষ্টি কথা বলতে জানে না। তারা যদি ডক্টর তাসরিক তুর্যকে দেখে কি করবে? বলবে এটা নিশ্চয়ই কোনো যন্ত্রমানব। এই পর্যন্ত তুর্যের হাসি দেখার সৌভাগ্য আয়রার হয়নি। তুর্যের দাঁত কেমন সেটাও হয়তো বলতে পারবে না সে। কথাটা হাস্যকর হলেও সত্য। কথাও তেমন একটা হয় না, আর যেটুকু যা হয় খুব কম। সে যত চাই কথা পেঁচিয়ে দীর্ঘ করতে, কিভাবে যেন তুর্য খুব ছোট করে 2-3 শব্দে উত্তর দিয়ে দেয়। পরবর্তীতে সেই কথার পাল্টায় সে আরেকটা কথা বলবে, তার কোনো অপশন থাকে না। পৃথিবীতে আর কাউকে পেল না সে। শেষে এরকম একটা মানুষের উপরই কেন আকৃষ্ট হল? হয়তো তুর্যের এমন স্ট্রং পার্সোনালিটিই তাকে মুগ্ধ করেছে। কিছু সময় অতিক্রম হল। তারপর আয়রা ভাবল, বাড়িতে না হয় যাওয়া যায় না, ফোন করে তো খোঁজ খবর নেওয়া যায়। সে একবার হাতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে নিল। গি দেখতে এখনো 10 মিনিট। কয়েকবার ভেবে চিনতে কল করল তুর্যের মোবাইলে। খুন না ভাস ফিল হচ্ছে। পড়ালেখা, ইন্টারনির সময় কত প্রেজেন্টেশন দিয়েছে সে, কখনো নিজেকে এরকম নার্ভাস লাগেনি। অথচ একটা কল করেই গলা শুকিয়ে আসছে। এমনকি কলটা এখনো রিসিভও হয়নি। সে সামনে থাকা টেবিল হতে ঢেকে রাখা গ্লাসটা তুলে এক ঢোক পানি পান করে নিল। পানি গালে দিতেই কল রিসিভ হল। সে তড়িঘড়ি করে পানিটুকু গিলে একটা সালাম দিল। তুর্য সালামের উত্তর দিল। সে নিজের নার্ভাসনেস ভিতরে চেপে রেখে স্বাভাবিক ভঙ্গিমায় জিজ্ঞেস করল, এখন শরীর কেমন আছে? ওপাশের ব্যক্তির ভারী কণ্ঠস্বর। ফাইন। সৌজন্যতার খাতিরে হলেও তুর্যের একবার জিজ্ঞেস করা উচিত ছিল, তোমার কি অবস্থা? কিন্তু সে করল না। আয়রা অবশ্য তাতে কিছু মনে করেনি। সে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে বলল, আজকে তো চেম্বারে আসার কথা ছিল। আসলেন না, তাই ভাবলাম একটা কল করে জানা উচিত। এনিথিং ইলস? নো। বলেই আবার আয়রা বলল, তাহলে কবে থেকে আসছেন? নেক্সট ডে। আচ্ছা, রাখি স্যার। সে তুর্যকে পছন্দ করতে পারে, তাই বলে অন্য সব মেয়েদের মতো নিজের পার্সোনালিটি হারিয়েছে চড়ার মতো পিছনে লেগে থাকবে না। তাই আর কথা বাড়ালো না আয়রা। ছোট্ট করে কথাটা বলে আয়রার আগেই কল কাটল তুর্য। তুর্য যে তার কথার উত্তরে বলবে আয়রার ধারণার বাইরে ছিল। বিষয়খানা খুব ভালো লাগলো তার। আহামরি কিছুই না, তবুও ভালো লাগলো। টানা 1 সপ্তাহ ধরে আসে যায় করতে করতে সুস্থ হয়েছে তুর্য। কিন্তু মুখের রুচি এখনো ফেরেনি। ইদানিং রোটাই এমন। কোনোভাবে জোরের হাত থেকে মুক্তি মিললেও মুখের রুচির সাথে পেরে ওঠা দেয়। কম হলেও মুখের স্বাদ মাসখানেকের জন্য ছুটিতে থাকবে। গালে কিছু দিলেই মনে হয় গরুর ঘাস চিবোচ্ছে। এখন বেলা প্রায় গোধূলি লগ্ন। আকাশ জুড়ে সোনালি আভা ছেয়ে আছে। খুব অপরূপ দৃশ্য, একদম মোবাইল বন্দি করে রাখার মতো। কিন্তু মোবাইল বের করে ফটাফট পিকচার ক্যাপচার করার মতো অভ্যাস, ধৈর্য বা ইচ্ছা কোনোটাই তুর্যের নেই। এমনকি মোবাইলটাও বোধ হয় সাথে নেই। সে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে কফির মগে ধীরে স্থে একের পর এক চুপ মুখ দিয়ে যাচ্ছে। হয়তো মনে মনে কিছুর হিসাব মেলাচ্ছে। এর মধ্যে আহি একটা মোবাইল এনে তুর্যের দিকে এগিয়ে ধরে বলল, তুর্য ভাই,
আপনার মোবাইল বারবার রিং হচ্ছে। ডাইনিংয়ে রেখে এসেছিলেন কেন? তুর্য আহির প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে নিজে প্রশ্ন করল। আজকে আসতে এত লেট হলো কেন? ব্যাচে গিয়েছিলাম না, তাই। ভার্সিটি ব্যাচ শেষ করে বাড়ি ফিরতে 12:30 বা 1টা বেজে যায় আহির। সেটা তুর্য জানে, কেননা এই টাইমে সেও বাড়িতে ফেরে। সে আসার 10 থেকে 15 মিনিট পরই আহি ফেরে বা কোনো দিন তার আগেও ফেরে। কিন্তু আজকে টানা 1 ঘন্টা লেট করে ফিরেছে আহি। তুর্য আর যে রানা করে আম্ভীর গলায় বলল। হোম টিউটরে হচ্ছিল না? আমার তো হচ্ছিল, আপনার চাচির হচ্ছিল না। আহির কণ্ঠে বরাবরের মতো চঞ্চলতা। কিছুক্ষণ নীরবতা গেল, তারপর তুর্য শীতল কণ্ঠে বলল, নেক্সট ডে থেকে তোকে কোচিং থেকে আমি পিক করব। গেইটে ওয়েট করবি। কিন্তু আপনার তো উল্টো দিক হবে। সেটা তো তোকে ভাবতে বলিনি। উল্টো সদর আমি বুঝে নিব। এখন যা 1 কাপ কফি করে আনো। হাতে 1 কাপ তো আছেই। আবার কেন? খাবো। আপনি তো পরপর 2 কাপ খান না কখনো। এখন খাবো। কেন? আই ফিল লাইক ইট। কেন ইচ্ছে হচ্ছে? জাস্ট 1 কাপ কফি করতে বলেছি তোকে, এতেই কোশ্চেনের পর কোশ্চেন করেই যাচ্ছিস। অথচ যার তার বার্থডে উপলক্ষে পায়েস রান্না করে খাওয়াচ্ছিস কি? পোক্ত গতিতে কথাগুলো বলল তুর্য। কণ্ঠে চাপাক্র স্পষ্ট। কথাগুলো বলতে বলতে আহির দিকে কয়েক ধাপ এগিয়েও এসেছে সে। রোকে গিয়ে কয়েক ধাপ পিছিয়ে গেল আহি। কণ্ঠায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে সে। যেভাবে তেড়ে আসছিল তুর্য, সে ভেবেছিল হয়তো রে বসবে। তবে তেমন কিছু ঘটেনি দেখে আস্তে আস্তে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের পুরুষের শক্ত মুখাবয়ের দিকে তাকিয়ে থাকতে পারল না আহি। চোখ নামিয়ে মাথা নুইয়ে ফেলল সে। এ জড়ানো মৃদু কণ্ঠে বলল, করে দিচ্ছি কফি। তুর্য শীতল ভারী কণ্ঠে বলল, নো নিড। আহি মৃদু কণ্ঠে ফের বলল, দিচ্ছি বলেছি তো না। যা চোখের সামনে থেকে স্বাভাবিকভাবেই কথাটা বলতে চেয়েছিল তুর্য, কিন্তু নিজেকে সামলাতে না পেরে ফের জাজ হারাল। এবার আহিরও হল। সামান্য একটা বিষয় এতে এত গে যাওয়ার কিছু দেখছে না সে। সেও তুর্যের সাথে সমান তালে গলা করে বলল, পায়েস রান্না করেছি তো কি হয়েছে? আর দুধ, চাল, চিনি, বাদাম আপনার টাকা দিয়েও কেনা না। তাহলে এত গায়ে লাগছে কেন? আহির ব্যবহারে অনেকটা অবাক হল তুর্য। এই প্রথমবারের মতো এভাবে কথা বলল আহি। সাধারণত কাবকি করলে মন রাপ করে রাখে বা কান্না করে দেয়। কয়েকদিন না হয় কথাই বলল না, দেখা হলে কয়েকটা রে কথা বলল। কিন্তু এভাবে প্রতিবাদ কখনোই করে না। তুর্যের আরও গে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বল না। ভালো লাগা কাজ করল। বুদ্ধি হচ্ছে আহির। পার্সোনালি বলে একটা জিনিস আসছে তার মধ্যে। ব্যাপারটা এন্দ নয়। তুর্য বুঝল, ভবিষ্যতে অনেক ভিমানের সম্মুখীন হতে হবে। যদিও প্রিয়জনের ভিমান অঙ্গানোর বিষয়টা বেশ রোমান্টিক। কিন্তু পায়েসের কথা মাথায় আসলেই জাজ আপনা আপনি রাপ হয়ে যাচ্ছে। এটাকে কি যে লাসি বলে? হয়তো সেটাই, কিন্তু তুর্য মানল না। তার মতে এটা যে টেলাস কিচ্ছু না। অযথা এত লুতুপুতু করার কোনো দরকার নেই। পড়তে যায় পড়ে চলে আসবে। সকল চিন্তা একপাশে রেখে সে নিজের সঠতা বজায় রেখে রালো কণ্ঠে বলল, যেতে বলেছি তোকে। পুনরায় কণ্ঠে আগের মতোতে নিয়ে আহি বলল, যাব না আমি। ছাদ আপনার নামে দলিল করা না যে আপনি বললেই চলে যাব। বলেই আবার গটগট করে ছাদ থেকে চলে গেল সে। ছাদ দলিল করা নেই, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল তোকে দলিল করে নিব। যদিও আহি শুনতে পেল না তুর্যের কথা। পায়েস রান্নার খবর তুর্য কোথা থেকে পেয়েছে জানে না আহি।
সে যে লুকিয়ে চুপ রিয়ে করেছে এমনও না। তবে সে তুর্যকে এমনিতেই প্রশ্নগুলো করছিল। তুর্য কোনো সময়ই একের পর এক প্রশ্নের উত্তর দেয় না। সব কথার মাঝখানে থেকে থেমে যায় অথবা কঠিন কিছু বলে, যার আগা মাথা কিছুই বোঝে না সে। এখন খুব সুন্দর করে উত্তর দিচ্ছিল, তাই আহি আগ্রহী হয়েই একের পর এক প্রশ্ন করছিল। হঠাৎই তুর্য এভাবে গে যাবে বোঝেনি সে। সব সময় তুর্য ভাইব কবেন মেয়ে হেদি তার টিচার, সবাই কিছু না কিছু নিয়ে গেছে। সে কি জন্মদিনে খালি হাতে যাবে নাকি? টিচার যেমন তেমন আত্মীয় তো হয়। এই পায়েসের কথা উঠাতেই আরেক কাপ কফি খেতে চেয়েছিল তুর্য। বেশ বুঝতে পারল আহি সব সময় তাকে কাবকির জন্য ছুতো খুঁজবে, আর জীবনেও কথা বলবে না সে তুর্যের সাথে। অনেক হা হয়েছে, কিন্তু আর না। তবে তুর্য ভাই যদি এসে রি বলেন তাহলে আলাদা বিষয়, কিন্তু আদেও বলবেন তো? রে গেলেও না চলমান।